নমস্কার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আজ আমার প্রথম আসা। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সভাপতি, প্রধান অতিথি, মুখ্য আলোচক, কলা অনুষদ অধ্যক্ষ, বিভাগের অন্যান্য অধ্যাপকবৃন্দ। এখানে উপস্থিত হয়েছেন বাংলা বিভাগ এবং আমি জানি না অন্যান্য বিভাগ থেকে আছেন কিনা, সেই অধ্যাপকবৃন্দ, গবেষক, ছাত্রছাত্রী সকলকে আমি আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের আজকে যে আলোচ্য বিষয় অনিঃশেষ রবীন্দ্রনাথ এবং তার যে গবেষণার ক্ষেত্র, সেই বিষয়টি। আপনারা এই কথা সকলেই জানেন যে রবীন্দ্রনাথ বাঙালির এবং বিশ্বের, শুধু তো বাঙালির তিনি নন, আমাদের একটা ভীষণ গৌরবের কথা এই যে আমার বিদেশি বন্ধুরা বলেন যে আমরা রবীন্দ্রনাথকে তার নিজের লেখা ভাষায় পড়তে পারছি, বাকি সবাই অনুবাদে তাকে ধারণ করেছে। এটা আমাদের সত্যি খুব একটা বিশেষ বিষয়, নিশ্চয়ই ভাববার মতো, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে বলছি। কাজেই আমাদের এই অনিঃশেষ রবীন্দ্রনাথ, তার যে বিশাল সাহিত্য কর্ম, তাছাড়াও আমি বারবার মনে রাখতে বলি বা নিজেও মনে রাখার চেষ্টা করি, আমাদের যে সাধারণ একটা ধারণা যে যিনি স্রষ্টা বা সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত, তিনি কর্মী হতে পারেন না। এই যে একটা ধারণা যে যিনি কবিতা লিখছেন, গল্প, উপন্যাস, নাটক, অর্থাৎ সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত, তার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান, কর্ম ইত্যাদি এইরকম বোধহয় থাকা সম্ভব নয়। এরকম আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। কিন্তু রবীন্দ্রনাথ ব্যতিক্রম। আজীবন তিনি যতখানি সৃজন করেছেন, ঠিক ততখানি কর্মী হিসেবে তিনি একেবারে তার ৮০ বছর বয়স পর্যন্ত নানান কাজে যুক্ত হয়েছেন। এবং সেই বৃহৎ কর্মযোগ্য ভাবলে রবীন্দ্রনাথের জীবনে অনেকগুলো পর্ব আমরা দেখতে পাই। গবেষণার নানা দিক রবীন্দ্রনাথকে নিয়ে ইতিমধ্যে বহু গবেষণা হয়েছে, বাংলাদেশে, ভারতবর্ষে, দেশের বাইরে, নানান জায়গায় বিভিন্ন গবেষণা হয়েছে। কিন্তু এই কথা সত্যি যে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার, গবেষণার বোধহয় আমাদের এখনও অনেক কিছু বাকি আছে। যে রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার এবং প্রাবন্ধিক, সঙ্গীত রচয়িতা, এছাড়াও আমরা দেখেছি তার অসামান্য চিত্রকল্প বা চিত্রকর্ম ৬৮ বছর বয়সে শুরু করে প্রায় ২৫০০ ছবি এঁকে ফেললেন বাকি জীবনের মধ্যে, এ সত্যি আমাদের বিস্মিত করে। রবীন্দ্রনাথ যত লিখেছেন, আমরা একটা জীবনে হয়তো সেসব পড়েই উঠতে পারবো না। আর তখন মক্ষ করছেন, একাধিক সংস্করণ হচ্ছে, একটা নাটক, গল্প, উপন্যাস ইত্যাদি লিখে বারবার তার পাণ্ডুলিপি পরিবর্তন করছেন, সংযোজন করছেন, বিয়োজন করছেন। অবিশ্বাস্য একটা কর্মযজ্ঞ আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই। আরেক রবীন্দ্রনাথ, যিনি ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উচ্চবিত্ত একটি পরিবারে ১৮৬১-তে জন্মগ্রহণ করলেন। ছেলেবেলা থেকে যার প্রচলিত স্কুল কলেজের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যার আস্থা ছিল না, স্কুল বদল করছেন, যাচ্ছেন না, যেতে চাইছেন না, শেষ পর্যন্ত তখনকার যা রীতি, উচ্চবিত্ত পরিবারের সন্তানকে ২ বছরের জন্য ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠিয়ে দেওয়া হলো। তো সেখানেও আমরা দেখলাম যে ওই তরুণের যে তরুণ রবি তারুণ্যে, সেখানে গিয়ে কোনো ডিগ্রি অর্জন না করে পাশ্চাত্য সঙ্গীত, সাহিত্য ইত্যাদিতে তার যে আগ্রহ ছিল, তার যে চাওয়া ছিল, ভেতরের আগ্রহ, সেই সব করে তিনি বিলেত থেকে ফিরে এলেন। আমরা দেখব এর পরের পর্বটি পত্রপত্রিকা ইত্যাদির সঙ্গে যুক্ত হচ্ছে, ভারতী পত্রিকা প্রকাশিত হচ্ছে। তারপর তার বিবাহ এবং দেবেন্দ্রনাথ। আমি বারবার বলি যে রবীন্দ্রনাথকে জানতে গেলে আমাদের দেবেন্দ্রনাথ বা দ্বারকানাথকে ভালো করে জানতে হবে। দ্বারকানাথ এবং দেবেন্দ্রনাথের যে উত্তরাধিকার, শুধু রবীন্দ্রনাথ নয়, তাদের যে ভাই বোনরা যারা ছিলেন, চতুর্দশতম সন্তান রবীন্দ্রনাথ, প্রত্যেকেই আমরা লক্ষ্য করেছি যে ঊনবিংশ শতকে স্ব ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান, প্রত্যেকেই
সে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত অসামান্য তাদের জীবনযাপন, বিদ্যা, চর্চা, সংস্কৃতির সঙ্গে সংযোগ, স্বদেশের সঙ্গে সংযোগ, 19 শতকের ঠাকুরবাড়ি সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, কথা আমরা জানি। সেই ব্যতিক্রম রবীন্দ্রনাথ, যে মেজদাদা ভারতের প্রথম ICS সত্যেন্দ্রনাথেরই ভাই, জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য সঙ্গীত নাট্যকার, সঙ্গীত রচয়িতা, নাট্যকার, সুরের মূর্ছনায় প্রাচ্য পাশ্চাত্যকে যিনি মিলিয়েছেন, যার কাছে একটা সস্নেহ প্রশ্রয় রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে পেয়েছিলেন। তো সেই রবীন্দ্রনাথ বিলেত থেকে ফিরে এসে তারপর কয়েকটা বছর পর তিনি যখন ওই দেবেন্দ্রনাথের দ্বারা আদিষ্ট হয়ে পূর্ববঙ্গে জমিদারি দেখাশোনার কাজে এলেন, শিয়ালদহ, প্রতিশয়, শাহজাদপুর ঠাকুরবাড়ির যে জমিদারি, এখানে 10টা বছর রবীন্দ্রনাথকে আমরা যেভাবে গড়ে উঠতে দেখি, তার ব্যক্তি জীবনে, তার আত্মশক্তিতে এবং তার সৃজনে, সেই রবীন্দ্রনাথ ওই পূর্ববঙ্গের অভিজ্ঞতা না থাকলে আমরা জানি না আমরা এই রবীন্দ্রনাথকে পেতাম কিনা। যে রবীন্দ্রনাথ প্রথম গ্রাম দেখলেন, দারিদ্র্য দেখলেন, সাধারণ মানুষ দেখলেন এবং উদার উন্মুক্ত প্রকৃতিকে দেখলেন, যাকে ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জানলার ধারে একটা পুকুরি মতো একটা অবকাশ দিয়ে বাইরের আকাশ দেখতে হতো, সেই রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গের এই সময়সীমার মধ্যে তার অসামান্য জীবনের অভিজ্ঞতাকে অর্জন করলেন, এটা না হলে আমরা ছোট গল্পকার রবীন্দ্রনাথকে পেতাম না, আমরা দেখতে পেতাম না। ওই পোস্টমাস্টার যখন চলে যাচ্ছে উল্লাপুর গ্রাম ছেড়ে, যখন আমরা দেখছি রতন একেবারে বিহ্বল হয়ে, বিস্মিত হয়ে, কেন তাকে দাদাবাবু নিয়ে যাবে না, তার কোনো অর্থ সে খুঁজে পাচ্ছে না, রবীন্দ্রনাথ শ্রাবণের যে আকাশের বর্ণনা করেছে, রতনকে আর কিছু বলতে হয়নি, পাঠককেও আর কিছু বলতে হয়নি। ওই শ্রাবণের আকাশ, ওই প্রকৃতি আর কীভাবে জীবন মিলে গেছে, এই রবীন্দ্রনাথকেও আমরা পেতাম না। রবীন্দ্রনাথ দেখেছিলেন প্রজাদের দুঃখ, দারিদ্র, আপনারা জানেন, নানান কাজে যুক্ত ছিলেন, একই আসনে যিনি অনুসন্ধান বসিয়েছেন, জমিদার মানে উচ্চাসনে বসবে না, স্বতন্ত্র আসন হলেও একই প্ল্যাটফর্ম, মানে একই একটা সমান ক্ষেত্রের মধ্যে থাকবেন। আপনারা জানেন রবীন্দ্রনাথের সেই বজরায় থাকতে থাকতে একটি কি যেন ভেসে যাচ্ছে ঝড়ের পরে, চুলের মুঠি ধরে যখন মাঝি মাল্লারা তুলে আনলো, একটি গায়ের বধূ আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু এত ভালো সাঁতার জানে সে ডুবতে পারেনি, তাকে তুলে এনে তাকে গুছিয়ে তার গ্রামে ফেরত পাঠিয়ে দিলেন তার স্বামীর কাছে বা শ্বশুর বাড়িতে, এবং তাদের মধ্যে আর দাম্পত্যের সেই যে একটা ভাগ ছিল, একটা ভেদ ছিল, সেটা চলে গিয়েছিল। তো এই রবীন্দ্রনাথকে গড়ে তুলেছেন কিন্তু পূর্ব বাংলা। এই রবীন্দ্রনাথ ছুটে ছুটে গেছেন পূর্ব বাংলার থেকে কলকাতায়, বন্ধুদের শোনাচ্ছেন বিভিন্ন গল্প, জগদীশচন্দ্র বসু আসছেন আরও দ্বিজেন্দ্রলাল রায় আসছেন, আরও অনেকে আসছেন, কিন্তু তার ভিড়টা দাঁড়িয়ে আছে পূর্ব বাংলার এই পরিসরে। কাজে এই রবীন্দ্রনাথের জীবন সম্পর্কিত যে গবেষণা বা তার সাহিত্যকর্মের যে গবেষণা, বিস্তীর্ণ একটা পরিসর, 6000-এরও বেশি চিঠি এখনো পর্যন্ত পাওয়া গেছে। রবীন্দ্রনাথ যেগুলি লিখেছেন তার কপি, রবীন্দ্রনাথের অবদান নিঃসন্দেহে মনে রাখতে হবে, যে রবীন্দ্রভবন গড়ে উঠেছে এবং রবীন্দ্রনাথের যা কিছু চিহ্ন রবীন্দ্রনাথের কল্যাণী আমরা পেয়েছি। তো তিনি যে চিঠিপত্র লিখেছেন, রবীন্দ্রনাথ যেগুলি লিখছেন পাচ্ছি, পরবর্তীকালে কিছু কিছু উদ্ধার হয়েছে, যাদের লিখেছেন তারা কেউ কেউ দিয়েছেন, অনেক চিঠি হারিয়ে গেছে অপর পক্ষে, অর্থাৎ রবীন্দ্রনাথ যাদের লিখছেন সেই বিষয়গুলি, চিঠিপত্রের একটা বিস্তীর্ণ পরিসর, যত গবেষণাই হোক আরও অনেক গবেষণার ক্ষেত্র কিন্তু সেখানে আছে এবং আমরা দেখছি ক্রমশ আরও চিঠি। আমি কয়েকদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উত্তর দিনাজপুরে গিয়েছিলাম, সেখানকার অধ্যাপক এবং বর্তমানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক রায়, আমার অনুজ ভ্রাতা, তিনি আমাকে বললেন যে আমি কয়েকটি গবেষণা পেয়েছি, এই চিঠি পেয়েছি ইন্দিরা নামে একজন ব্যক্তিকে, ইন্দিরা দেবী চৌধুরানী নন, তার ভাইজি নন, তার চিঠি তো আপনারা জানেন, চিহ্নপত্র পড়ছেন অন্যান্য। বললেন আমি কয়েকটা চিঠি পেয়েছি এবং আমি রবীন্দ্রভবন বা অন্যান্য জায়গায় উনি খোঁজ করেছেন, যার কোনো পরিচয় এতদিন জানা ছিল না। ফলে রবীন্দ্রনাথের ওপর গবেষণার অবকাশ প্রচুর চিঠিপত্রের দিকটি। আরেকটি আমি মনে করি, আরও অনেকগুলি ক্ষেত্র আছে রবীন্দ্রনাথকে
যত আমরা পড়ি, যে বয়সে পড়ি, যখন ছাত্র জীবনে পড়েছি, অধ্যাপনার শুরুতে পড়েছি, আজকে প্রৌঢ়ত্বে এসে যখন রবীন্দ্রনাথকে পাঠ করছি, স্বতন্ত্র স্বতন্ত্র মাত্রায় তিনি কিন্তু পাঠকের কাছে ধরা দিচ্ছেন। আজকে রবীন্দ্রনাথের প্রবন্ধ আমরা যখন পাঠ করি, আমরা দেখব এত বেশি প্রাসঙ্গিক। এত বছর পরেও আমাদের মনে হয় শিক্ষা সংক্রান্ত যে একাধিক প্রবন্ধ তিনি লিখেছেন, সমাজ সংক্রান্ত যে একাধিক প্রবন্ধ তিনি লিখেছেন, আজকের দিনে সেগুলো এত বেশি দরকারি যে বিষয়গুলি আমরা পুনর্বিবেচনা করতে পারি, পুনঃপাঠ করতে পারি, গবেষণার নতুন নতুন মাত্রা সেখানে চিহ্নিত হতে পারে। এছাড়াও রবীন্দ্রনাথের আরেকটা বিশেষ পর্ব, যেটা আমি বললাম, চিঠিপত্রের সঙ্গে ছাড়াও তার যে চিত্রকর্ম, বিশাল 2500 ছবি আঁকছেন রবীন্দ্রনাথ। তিনি একটু প্রথম দিকে একটু শঙ্কায় ছিলেন যে এগুলো কিছু হচ্ছে কি না হচ্ছে, এরকম আর কি। পরের দিকে তিনি বলছেন যে আমাকে পটুয়া এই হিসাবে হয়তো পৃথিবী মনে রাখবে। যখন তিনি তার ছবি আঁকছেন, রবীন্দ্রনাথের ছবির যে বিন্যাস, তার যে চিত্রকলার মধ্যে মূর্তি, রঙের ব্যবহার, প্রকৃতির ব্যবহার, এবং আমি বলবো যে ওই সময় রবীন্দ্রনাথ যখন ছবি আঁকছেন, তিনি কী রচনা করছেন, কি কবিতা, গল্প, উপন্যাস, নাটক কি লিখছেন, এই মানসিকতাটা আমরা খুঁজে পাবো ছবির মধ্যে। আবার লেখনের মধ্যে, রচনার মধ্যে তার ছবির কোনো প্রভাব আছে কি না, এরকম তুলনামূলক পর্যালোচনার জায়গা বিশেষভাবে তৈরি হতে পারে। আরেকটি ক্ষেত্র আমার মনে হচ্ছে যে যখন শেষের দিকে, যখন আমরা জীবনানন্দ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ এদের পাচ্ছি, যারা পল্লব 1923-এর পল্লবকে কেন্দ্র করে যে নবীন কবিতা উঠে আসছে, যারা রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারাকে বহন করবেন, যাদের সঙ্গে রবীন্দ্রনাথের বিস্তর প্রভেদ তৈরি হচ্ছে। চিঠিপত্রগুলো আপনারা দেখবেন, আধুনিক কবিদের চিঠি লিখছেন। আমি জীবনানন্দের কথাই বলি যে জীবনানন্দ এমন একজন কবি যিনি রবীন্দ্র পরবর্তীকালে সবচেয়ে বিপ্রতীপে দাঁড়িয়ে আছেন। সমসাময়িক বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ বা আরও অন্যান্য কবিরা, তাদের মধ্যে তারা রবীন্দ্রনাথ থেকে সরে যেতে চাইলেও কোনো না কোনোভাবে তাদের লেখার মধ্যে রবীন্দ্রনাথ কোথায় কোথায় যেন ছুঁয়ে আছেন। এগুলো নিয়েও বিস্তর কাজ হয়েছে। আবার নতুন করে এখনকার যারা গবেষক, তরুণ ছাত্রছাত্রী, তারা ভাবতে পারে। কিন্তু জীবনানন্দে আমরা রবীন্দ্রনাথের সেরকম প্রভাব পাই না, বরং আমরা ঝরা পালকে কিছুটা নজরুলের প্রভাব দেখতে পাই। কিন্তু রবীন্দ্রনাথকে তিনি অস্বীকার করছেন কি না করছেন এরকম কোনো উল্লেখ পাচ্ছি না। বরং 3টি চিঠি আমরা দেখেছি জীবনানন্দ লিখছেন রবীন্দ্রনাথকে, বা রবীন্দ্রনাথও লিখেছেন। সেই 3টে চিঠির মধ্যে জীবনানন্দ বলছেন যে রবীন্দ্রনাথকে বিস্তর তার সম্পর্কে শ্রদ্ধা, প্রগাঢ় মুগ্ধতা তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে আমি যে ধূসর পাণ্ডুলিপি আমি চেয়েছিলাম আপনাকে উৎসর্গ করব, কিন্তু হয়নি। আবার এটাও লিখছেন যেটা হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক। তিনি স্বভাব সংকোচের কবি ছিলেন জীবনানন্দ। হয়তো খুব সাবলীলভাবে বুদ্ধদেব বসু আরও অন্যান্য যারা রবীন্দ্রনাথের কাছে পৌঁছেছিলেন, জীবনানন্দ একটু দূরেই থাকতেন। জীবনানন্দের যে স্বভাব আমরা পরিচয় আমরা পেয়েছি, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আপনি আমাদের কাছে সূর্যের মতো। তাহলে জীবনানন্দ তো আমরা পাঠ করি, আমরা জানি যে আজকে বলতে কোনো সংকোচ নেই, যেহেতু এটা গবেষণার পর্বের একটা জায়গা, যে অজস্র রবীন্দ্রনাথের কবিতার যে ধারা, তার মধ্যে অনেক কবিতা আমরা সরিয়ে রাখতে পারি, কিন্তু জীবনানন্দের কোথায় একটি কবিতাও সরিয়ে রাখতে পারি না। ফলে জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ, আমরা একটা বই পড়েছিলাম ছাত্র জীবনে, রূপসী বাংলার 2 কবি, জীবনানন্দ এবং অবন ঠাকুর, অবনীন্দ্রনাথের পূর্ণেন্দু কর্তৃক লেখা অসামান্য একটি গ্রন্থ। কিন্তু রবীন্দ্রনাথ, জীবনানন্দ আমরা কি আবার বিবেচনা করতে পারি? আমরা কি ভাবতে পারি? আমার মনে হয় ভাবা যায়। এই জায়গাটাও গবেষণার একটা নতুন দিক। জীবনানন্দ সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। কবিতাগুলো আমরা জানতাম, কাব্য জানতাম, ক্রমে ক্রমে তার গল্প, তার উপন্যাস আমাদের কাছে যখন
আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের সামনে একটা নতুন দিক জীবনানন্দের ব্যক্তিত্বের, জীবনের, তার রচনার যখন খুলে দিয়েছে, আমরা একটু দেখি না ফিরে রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের লেখালেখি, তার সঙ্গে জীবনানন্দ কি কোনোভাবে আমরা ভাবতে পারি? আমি এটাও একটু নতুন করে ভাবতে বলবো। আমরা লক্ষ্য করবো যে রবীন্দ্রনাথের সঙ্গে ওই আধুনিক কবিদের যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ লিখছেন শেষের কবিতা, অমিত রায়ের মতো চরিত্র তৈরি করছেন। খানিকটা কোনো কোনো জায়গায় শেষের কবিতা, আমি নিশ্চিত জানি এখানে যারা ডায়াসে আছেন, একসময় আমাদের মুখস্থ ছিল, প্রথম থেকে শেষ অবধি আমরা শেষের কবিতা বলতে পারতাম একেবারে ছাত্র জীবনে। এখনো হয়তো কিছু কিছু মনে আছে। তো সেই শেষের কবিতা একটা জীবনে যে একটা দোলা একটা দিয়েছিল। আমি গত বছর শিলংয়ে গিয়েছিলাম, 11ই অক্টোবর রবীন্দ্রনাথের প্রথম শিলং পদার্পণকে কেন্দ্র করে প্রতি বছর তারা স্মরণ করেন ওই দিনটি। তো শিলংয়ের পথ ঘাট, ওই গাছের তলা, একেবারে শিলং পাহাড়, তার বর্ণনা শেষের কবিতার ছত্রে ছত্রে দেখলাম এখনো ধরা আছে। ওই প্রকৃতি, ওই পাইন গাছ, ওই গাছের তলা, ওই যোগমায়া দেবীর বাড়ি, এই সমস্ত যেন ধরতে পারছি, দেখতে পাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে ওই আধুনিক কবিদের যে দ্বন্দ্ব হচ্ছে, তিনি তার ভাষা নিয়ে জোর জবরদস্তির কথা বলছেন। জীবনানন্দকে বলছেন যে তোমার এখানে তাকিয়ে দেখার একটা আনন্দ আছে তোমার কবিতার মধ্যে, এইটুকুই বলছেন, তার বেশি কিছু বলছেন না। কিন্তু আমরা পড়লে দেখি শুধু তো তাকিয়ে দেখার আনন্দ নয়, জীবনানন্দকে আমরা অনেক স্তরে, বহু স্তরীয়ভাবে আমরা জীবনানন্দকে আবিষ্কার করেছি বা পড়ে চলেছি। বিস্ময়ের আমাদের সীমা পরিসীমা নেই। তো ওই শেষের কবিতা এবং অন্যান্য যে ওই সময় লেখা হচ্ছে আধুনিক কবিদের সঙ্গে তার যে দ্বন্দ্ব, তিনিও লিখছেন একটু গদ্য ছন্দের কবিতাগুলো লিখছেন, একেবারে চেষ্টা করছেন আধুনিক কবিদের মতো, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, এমনি নানান সমালোচনাও রয়েছে। ওই আধুনিক কবিদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ক্ষেত্র, যেহেতু জীবনানন্দ আরও অনেক বেশি ইতিমধ্যে পঠিত আবিষ্কৃত হয়েছেন, ওটাও কিন্তু আমরা ভাবতে পারি গবেষণার আরেকটি জায়গা, যে আধুনিক কবিদের সঙ্গে রবীন্দ্রনাথের যে একটা দ্বন্দ্ব বা কোথায় স্বতন্ত্র, কোন জায়গাটা রবীন্দ্রনাথ ছুঁতে চাইছেন নাকি চাইছেন না, নাকি স্বীকার করছেন না, এই বিষয়গুলো আমরা ভাবতে পারি। রবীন্দ্রনাথের বিজ্ঞান যে চেতনা, বিশ্ব পরিচয় আমরা যখন পড়ি, জগদীশচন্দ্র বসু বিস্মিত হচ্ছেন যে আমি তো বিজ্ঞানের সাধক, একজন বিজ্ঞানী, যন্ত্রের পরীক্ষা নিরীক্ষা আরও অনেক দিক আছে, সেই সমস্ত করে বিষয়গুলো আবিষ্কার করছি, কিন্তু আমি বিস্মিত হচ্ছি যে তুমি কীভাবে বিশ্ব পরিচয়ের প্রবন্ধগুলির মধ্যে সেই অণু, পরমাণু, তার তরঙ্গ ইত্যাদিকে ধারণ করছো। রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞান মনস্ক ছিলেন, তিনি বিজ্ঞানী ছিলেন না, কিন্তু অত্যন্ত খুব গভীরভাবে তিনি বিজ্ঞান মনস্ক ছিলেন। আমরা যদি জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথের চিঠিপত্র, বন্ধুত্বের জায়গাগুলো আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং পাশাপাশি অবলা বসুকেও আমরা ভাবি, এই জায়গাটাও কিন্তু আরেকটি মাত্রাযুক্ত হতে পারে। রবীন্দ্রনাথের সঙ্গে বিদেশি যারা বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ, আপনারা এন্ড্রুজ পিয়ারসনের কথা জানেন, যারা শান্তিনিকেতনে এসে তাদের জীবন কর্ম সবই রবীন্দ্রনাথের সঙ্গে সমর্পণ করেছিলেন। এন্ড্রুজ পিয়ারসন, মনিনাদি বা আরও কেউ আমাদের শান্তিনিকেতনের কাজকর্ম করেছেন, কিন্তু এই দিকটি এখনও অনাবিষ্কৃত অনেক কিছু আছে। শ্রীনিকেতন তার যে গড়ে উঠল হাতে, এলমাস্টের সঙ্গে তার যে পরিচয়, তার যে অসংখ্য চিঠি পত্র, দলিল, দস্তাবেজ শ্রীনিকেতনে আছে বা রবীন্দ্র ভবনে রক্ষিত আছে, এই বিষয়গুলি গবেষণার অপেক্ষা রাখে। আমার আরেকজনের কথা মনে হয়েছে, আমি একটু কাজ শুরু করেছি, সুরেন ঠাকুর, রবীন্দ্রনাথের মেজ দাদা সত্যেন্দ্রনাথের ছেলে, যাকে তিনি রবীন্দ্রনাথের সমান ভালোবাসতেন, যিনি গোড়া ইংরেজিতে রচনা করছেন, যিনি বিলেত গিয়ে সুকুমার রায় যখন তার গল্প বিলেতের অনুবাদের মাধ্যমে রবীন্দ্রনাথকে বলছেন ছড়িয়ে দিতে, এই সুকুমার রায় এবং পরবর্তীকালে সুরেন ঠাকুর, রবীন্দ্রনাথের যে ত্রয়ীর যে একটা বিশেষ দিক, এই দিকটিতেও সেরকম আলো ফেলা হয়নি। রবীন্দ্রনাথের সঙ্গে বলেন্দ্রনাথের বরং কিছু আলোচনা হয়েছে, কিন্তু সুরেন্দ্রনাথ ঠাকুর এখনও সেইভাবে আলোচিত হননি। রবীন্দ্র পরিকর ছাড়াও বিদেশি বন্ধুরা
আমি দেখছিলাম রবীন্দ্রনাথ আপনারা জানেন শান্তিনিকেতনে 1901-এ যখন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় তৈরি করলেন, তিনি একটা বিশেষ দিক বিশ্বাস করতেন এবং যে ছাত্ররা যারা পাঠ গ্রহণ করবে কেবলমাত্র প্রথাগত বিষয় নয়, তাদের সঙ্গে থাকবে প্রকৃতির একটা অসামান্য সম্পর্ক, প্রকৃতির কোলেই তারা বড় হবে এবং তাদের মধ্যে এই বিষয়ভিত্তিক ছাড়াও চারুকলা, হস্তশিল্প এবং ছবি আঁকা আরও নানান দিকগুলি একটি মানুষের, একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য বিশেষভাবে প্রয়োজন। তিনি আশ্রম বিদ্যালয়ে গল্প বলা, ছবি আঁকা, মাঝে মাঝে ছুটির দিনে কোথাও চলে যাওয়া ছেলেদের নিয়ে, প্রথমে শুধু ছেলেদেরই হয়েছিল, পরবর্তীকালে সহশিক্ষা চালু হয়েছিল। তো এই যে বিষয়গুলি প্রকৃতির একটা অসামান্য সংযোগ, আমরা দেখি রবীন্দ্রনাথ যখন ছুটি গল্পে ফটিকের কথা বলেন, গ্রাম থেকে শহরে গিয়ে মামির কাছে একটু তিরস্কার, ভৎসনা, উপেক্ষা, বৈভদ্র হারিয়ে যাওয়া বেদনা তাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল, তার বেঁচে থাকার ইচ্ছেটুকু রইল না, অথবা রোগাক্রান্ত হলো ইত্যাদি। কিন্তু শুধু কি তাই, রবীন্দ্রনাথকে কথা ছুটি গল্পে বলতে চাননি যে প্রকৃতি বিযুক্ত হলে মানুষ কিভাবে নিঃশেষ হয়ে যায়। আজকে সারা পৃথিবী যে প্রকৃতির জন্য, পরিবেশের জন্য আমরা হাহাকার করছি, রবীন্দ্র সাহিত্যের প্রত্যেকটি জায়গায় আপনারা লক্ষ্য করবেন, তার গল্পে, তার চিঠিতে। তিনি 1911-এ যখন যাচ্ছেন বিলেত, জাহাজঘাটায় অসুস্থ হয়ে তার যাওয়া হলো না, তিনি বললেন আমাকে ওই শিলাইদহে দিয়ে এসো, পদ্মার শুশ্রূষায় আমি সুস্থ হয়ে যাব। 1 মাস ছিলেন ওই পদ্মা তীরে শিলাইদহে, রবীন্দ্রনাথ সুস্থ হলেন। এখানেই রবীন্দ্রনাথ প্রথম নিজেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শুরু করলেন, যা তাকে 1912-এ প্রকাশিত হলো ইংল্যান্ডে এবং 1913-এ নোবেল পুরস্কার এনে দিল। এই যে প্রকৃতির অসামান্য সাহচর্য মানুষের জীবনে আজকে সারা পৃথিবী অনুভব করছে, অনেক আগে রবীন্দ্রনাথ তার শিক্ষার মধ্যে, তার চিন্তার মধ্যে, তার রচনার মধ্যে, তার বিভিন্ন প্রবন্ধের মধ্যে তিনি এই কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলছেন আমি বৃক্ষ হতে চাই। বৃক্ষ মানে তার ছাল, বাকল, পাতা, ফুল, ফল, ছায়া, পাখির বাসা। বৃক্ষ এমন একটি উপাদান যা সব কিছু অন্যের জন্য কাজে লাগে। কাঠ, বৃক্ষের ওই যে গাছের যে কাঠ, দীর্ঘ কয়েকশো বছর মাটির নিচে সঞ্চিত থেকে কয়লায় পরিণত হয়। বৃক্ষ মানে অন্যের জন্য। রবীন্দ্রনাথের জীবনের কর্ম সর্বজনের জন্য, এই বিষয়টি উপলব্ধি করতে হবে। এবং রবীন্দ্রনাথের তার প্রথম দিকে ব্রাহ্ম ধর্ম, পারিবারিকভাবে তিনি ব্রাহ্ম আচার্যও হয়েছেন, ব্রহ্ম উপাসনাও করেছেন ইত্যাদি ইত্যাদি। তিনি খ্রিস্ট ধর্ম থেকেও পাঠ করেছেন, গ্রহণ করছেন, বুদ্ধ থেকে বৌদ্ধিজম এবং বৌদ্ধ যে ধর্ম তার থেকে গ্রহণ করছেন। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন তার ধর্ম আসলে মানুষের ধর্ম, এই মানুষের ধর্ম, মানুষই বড়। আপনারা সুশোভন সরকারের একটি রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি যখন লিখছেন, শেষের দিকে সুশোভন সরকার বলছেন রবীন্দ্রনাথকে এমনও মনে হচ্ছে যে তিনি ঈশ্বর ভাবনা এই দিকগুলো অত ভাবছেন না, মানুষের কল্যাণ, মানুষই তার সাহিত্যের মূল সুর। ফলে আজকের যে অশান্ত পৃথিবী, আজকের যে জাতপাতের ব্যবধান, যে অসহিষ্ণুতা, রবীন্দ্রনাথ আমাদের এই সামাজিক দিকটি এবং রবীন্দ্রনাথের ওই যে দর্শন, রবীন্দ্রনাথের দর্শন আলাদা কিছু না, মানুষের ধর্ম। এখানেই তিনি বলছেন এই বিষয়গুলি বহু আলোচিত হলেও আজকে সমাজের পরিপ্রেক্ষিতে খুবই বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি। এবং রবীন্দ্রনাথ আপনারা জানেন পূর্ববঙ্গে থাকাকালীন কৃষি ব্যাংক করছেন, নোবেল প্রাইজের টাকা পেয়ে তিনি প্রথম হাত ছেড়ে বাঁচলেন যে ওই কৃষি ঋণ কিছুটা মকুব হবে ওই টাকা দিয়ে, সেটা করলেন ব্যাংকের থেকে। পরবর্তীকালে কিছু ফেরত পাননি, আর বাকি টাকা শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ের পরিকল্পনায় কাজে লেগে গেলেন। রবীন্দ্রনাথ যে এত দেশ বিদেশ ঘুরেছেন, তিনি কি শুধু ভ্রমণ পিপাসু বলে? শান্তিনিকেতনের জন্য অর্থ সংগ্রহ, আজীবন সেই ঠাকুরবাড়ির সন্তান আশ্রম বিদ্যালয় করতে এসে ঘোর আর্থিক সংকটে পড়েছিলেন। তার অসামান্য 19 বছরের দাম্পত্যে মৃণালিনী দেবী
তার সঙ্গে তাকে নারীর অন্তরের কল্যাণ রূপটি বুঝতে সাহায্য করেছিল। তার অদেয় কিছু ছিল না শান্তিনিকেতনের জন্য। আশ্রম বিদ্যালয়ে তিনি মাতৃসম ছিলেন, তার গয়না ইত্যাদি যা কিছু ছিল সমস্ত তিনি দান করেছেন রবীন্দ্রনাথের ওই কর্মযজ্ঞে। এবং রবীন্দ্রনাথের জীবনের অশেষ দুঃখ বিচ্ছেদ আপনারা জানেন, তার সন্তানদের মৃত্যু, 19 বছরের দাম্পত্যের পরে মাত্র 29 বছর বয়সে মৃণালিনী তিনি চলে গেলেন। এই সমস্ত বিচ্ছেদ, যে বিরহ, বিচ্ছেদ, মৃত্যু, রবীন্দ্রনাথ যদি কলম থামিয়ে দিতেন, ওই সোমের মৃত্যুর পর 11 বছরের বালক বন্ধুর বাড়ি গিয়ে মুঙ্গেরে কলেরায় যখন আক্রান্ত হয়ে মারা গেল, রবীন্দ্রনাথ ছুটে গেলেন, তার আর বাঁচার কোনো আশা ছিল না। আর মৃত্যুর পর রবীন্দ্রনাথ আসছেন রেলগাড়ি দিয়ে, রবীন্দ্রনাথ দেখছেন দুপাশে প্রকৃতি জ্যোৎস্নায় ভরা, তিনি বলছেন কোথাও কিছু কম পড়েনি। রবীন্দ্রনাথের জীবন আমি ছাত্রছাত্রীদের বিশেষভাবে বলব, আমাদের এই শিক্ষাটা দেয় যে কোনো ব্যর্থতা, কোনো গ্লানি, কোনো মৃত্যু, কোনো বিচ্ছেদ জীবনের শেষ কথা বলে না। এই বিচ্ছেদ বিরহ থেকে তিনি নতুনভাবে সহন শক্তি অর্জন করেছেন, যা রবীন্দ্রনাথের জীবনের পরবর্তীকালে তাকে চালিত করেছে। স্বদেশের সঙ্গে যুক্ত হয়েছেন, গোড়ার মতো উপন্যাস লিখেছেন। 1910 রবীন্দ্রনাথের বিবাহ দিয়েছেন বিধবা প্রতিমা দেবীর সঙ্গে, যা বিশ্বাস করেছেন তাকেই তিনি কার্যে পরিণত করেছেন। এই রবীন্দ্রনাথের জীবন আমাদের নতুনভাবে ভাবিত করে। যতই আলোচনা হয়ে থাক, নতুন দৃষ্টিভঙ্গিতে পুনর্বিন্যাসের অবকাশ রবীন্দ্র জীবনে আছে। এবং তার যে সহযোগী যারা ছিলেন, তার সঙ্গে যারা ছিলেন দীর্ঘ জীবনে, মারিয়া মন্টেসরির সাথে তার পরিচয়, তিনি কীভাবে আশ্রম বিদ্যালয় করবেন, রবীন্দ্রনাথ অনেক আগেই করেছেন। তারপর আমরা মারিয়া মন্টেসরির কথা জানি, মন্টেসরি যে শিক্ষা ব্যবস্থা স্কুলের সেই পর্বে সেগুলি আমরা দেখতে পাই। তিনি দূরদর্শী তো ছিলেন, সবথেকে বড় কথা এত অসামান্য সংবেদনশীল একজন মানুষ, যিনি তার সৃজনের সঙ্গে কর্মকে কোথাও বাধা বলে মনে করেননি। এটি দায় দায়িত্ব যে আমরা জীবনে যেমন গ্রহণ করি, আমাদেরও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার দায় আছে। এই বিষয়টি রবীন্দ্রনাথের জীবন, তার কর্ম, তার সাহিত্য বাধাপ্রাপ্ত হয়েছেন, অশেষ নিন্দা মন্দ তার সময় হয়েছে, অনেক কিছু। তিনি কেবলমাত্র পরার্থে এবং বৃহত্তর কল্যাণের জন্য যুক্ত হয়ে মানুষের ধর্মকেই তার সাহিত্যের জীবনে প্রতিষ্ঠা করেছেন। নমস্কার সবাইকে। আমরা শুনলাম